এটা কাজ করি এখানে। এটা পর্যন্ত বুঝতে সবাই নাকি? হ্যাঁ স্যার। দেখেন আমি কোনো সাইন্টিফিক যাই নাই, কিন্তু মনে করছে যে একদম যোগ বিয়োগ, ঠিক আছে? হ্যাঁ, এর চেয়ে সোজা নাই। আমি ডিফ্লেকশন ওইটা শিখাবো আপনাদেরকে, দুইটাতে দুই রকম জিনিস, ঠিক আছে? সামনে ক্লাসে যখন ডিফ্লেকশন শিখবো তখন ওখানে। আচ্ছা, এখন দেখেন মনে করেন এই যে এখানে মনে করি যে হোয়াইট বোর্ডটা টোটাল যেটা পর্যন্ত আছে আর কি এখানে, ঠিক আছে? মনে করেন এটা হচ্ছে গিয়ে আর কত বলবো 250 সেন্টিমিটার বা 2.5 মিটার, যাইছে নেন। একটা পয়েন্ট নেন, এখানে একটা পয়েন্ট নেন, এটা মনে করেন 2 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার। এরপরে এই বোর্ডের এখানে আপনি একটা পয়েন্ট নেন। এই পয়েন্টটা কি, এই দুটা পয়েন্টের মাঝখানে পয়েন্ট, এই দুটা যে পয়েন্ট, এই দুটা পয়েন্টের মাঝখানে 250 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট, মানে 250 সেন্টিমিটার মানে 2.5 মিটার না? জি স্যার। জি স্যার। 2.5 মিটার দূরে 250, ঠিক আছে? মাঝখানে একটা পয়েন্ট নিলাম, সেটা মনে করেন এখানে একদম বোর্ডের আরেক প্রান্তে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখন একটা অ্যাপ্রক্সিমেশন নেন, একদম অ্যাকুরেট না, অ্যাপ্রক্সিমেশন যদি রেজাল্ট নেন, যদি আমি এটা কাজ করি যে এই মনে করেন এটা মনে করেন S1, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। আমরা একটা উদাহরণ দিচ্ছি আর কি এখানে, S1 আর S2। এখান থেকে এটা যোগ করেন, আবার S2 পিটা এখানে মনে করেন পি, তো যে S1 পি যোগ করেন, S2 পি যোগ করেন, ঠিক আছে? যোগ করলেন। এখন মনে করেন আচ্ছা, বা আরেকটা কাজ করি, আরেকটা জিনিস বোঝার জন্য, এই সি থেকে একটু উপরে মনে করেন 1 সেন্টিমিটার উপরে আরেকটা পয়েন্ট নেন এখানে, ঠিক আছে? জি স্যার। সি থেকে আরেকটা পয়েন্ট, এবার আপনারা যোগ করেন এটা সাথে এটা সি পয়েন্টটা যোগ করেন, করে আরটা উপরের সাথে যোগ করেন, ঠিক আছে? সিমিলারলি S2 আর এই পয়েন্টটা যোগ করে আবার উপরের সাথে যোগ করেন, ঠিক আছে? টোটাল আপনার যোগ করতেছেন কিন্তু মানে আমার কাজটা কি, S2P আর S1P টা বের করা। এটা করার জন্য কি S1 S2 দুটা পয়েন্ট নিলাম, S1 S2 দুটা পয়েন্ট থেকে 250 সেন্টিমিটার দূরে একটা সেন্ট্রাল পয়েন্ট নিলাম, সেন্ট্রাল পয়েন্ট থেকে একটু উপরে মানে 1 সেন্টিমিটার উপরে আরেকটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি যোগ করি দেন কি বিরাট কোনো পার্থক্য হয়ে যায় কি না? মনে করেন S1 থেকে এটা দূরত্ব 2.5, 1 সেন্টিমিটার উপরে আসলাম, তাহলে 2.51, তাই না? জি স্যার। 2.51 হলো। যদি 2 সেন্টিমিটার উপরে যায় তাহলে ধরেন 2.53 হবে, তাই না? জি এই তো হবে নাকি? আচ্ছা, যদি 4 সেন্টিমিটার 2 উপরে যান তাহলে হয়তো বা এরকম বাড়বে, ঠিক আছে? এখন বলেন তো 2.51, 2.5 এর পরে 3, 2.5 এর পর 4, হ্যাঁ, মানে দশমিকের এই যে 5 এর পরের যে ঘরগুলো এগুলি কি খুব বেশি সিগনিফিকেন্ট? না স্যার, নেগলিজেবল, রাইট। এখন এটা বলতেছি, এখন ঘটনাটা হচ্ছে, এখন যদি আপনি এক কাজ করে বিয়োগ করেন তো বিয়োগ করলে 2.51 থেকে স্যার 0.1 আসবে। 0.8 বিয়োগ করে 0.02, তাই না? জি স্যার। আচ্ছা, এটা 5 দেন, তাহলে 2 করে বাড়লো আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন 2.51 থেকে 53 বিয়োগ করলে, 53 থেকে 51 বিয়োগ করলে 0.02, আর 55 থেকে 53 বিয়োগ করলে বা 55 থেকে 51 বিয়োগ করলে কত? 0.04। 5 থেকে 51 বিয়োগ করেন। জি স্যার, জি স্যার। আস্তে আস্তে, তুমি হঠাৎ করে খেপে যাও না। এখন দেখো আমি বলতে চাচ্ছি যে এই যে এখানে 0.02 আর এখানে 0.04 হয়ে গেছে পার্থক্যটা, হ্যাঁ? কত পার্সেন্ট বাড়ছে বিয়োগ দেওয়ার পরে? কত পার্সেন্ট বেড়েছে? 0.02 থেকে 0.04 হয়েছে, কত পার্সেন্ট বাড়ছে গো ভাই? স্যার হাফ স্যার, মানে 50% স্যার। 50% বাড়ছে না কত পার্সেন্ট বাড়ছে ভালো করে বলো? 2 থেকে 4 হয়েছে, এটা কত পার্সেন্ট বাড়ছে? ডাবল হয়েছে, 100% বেড়েছে, তাই না? 100% বাড়ছিল। যেখানে যখন আমি যোগ দেখছিলাম কত ইনসিগনিফিকেন্ট ছিল, 100% বাড়েনি। এখানে দেখেন যখন বিয়োগ দিচ্ছি 100% বাড়তেছে, সিগনিফিকেন্ট। মানে অ্যাপ্রক্সিমেশনটা আমরা নিতে পারবো কখন? যখন যোগ করব, ঠিক আছে? যখন বিয়োগ করব তখন কি অ্যাপ্রক্সিমেশনটা নিতে পারবো? দেখেন সিগনিফিকেন্ট, কিন্তু ইগনোরেবল না।
আমার যুক্তিটা কি ধরতে পারছেন? স্যার আর হ্যালো, বলেন প্লিজ। স্যার আরেকবার রিপিট করলে মানে আমি যখন যোগ করতেছি তখন দেখেন 2.51 2.53 2.55 মানে এই যে 5 এর পরে যে ভ্যালুগুলা যে বাড়তেছে এটা সিগনিফিকেন্ট না, উই ক্যান ইগনোর। বাট যখন বিয়োগ করতেছি দেখেন 0.02 0.04 এরপরটা 0.06 হতে পারে, মানে 100% বেড়ে যাচ্ছে, মানে সিগনিফিকেন্টলি, মানে একটা সিগনিফিকেন্ট ভ্যালু দৃশ্যমান হচ্ছে যখন বিয়োগ করতেছি। তার মানে আপনি কিন্তু ইগনোর করতে পারতেছেন না, হ্যাঁ বুঝতে পারছেন? এটা তো বলতেছি আমরা যদি অ্যাপ্রক্সিমেশন নিই, হ্যাঁ অ্যাপ্রক্সিমেশন নিয়ে যে আমরা ওই মানে অ্যাপ্রক্সিমেশন নাও মানে কি মোটের উপর বললাম মোটামুটি এরকম যদি ধারণা করি নি, তাহলে দেখেন আমরা কিন্তু এই যোগের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেশন নিতে পারছি, বিয়োগের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রক্সিমেশন করতে পারতেছি না। অ্যাপ্রক্সিমেশন মানে কি, যোগের ক্ষেত্রে বলতে পারতেছি ওকে ফাইন যা বাড়তেছে এটা খুব একটা সামান্য, কিন্তু বিয়োগের ক্ষেত্রে বলতেছি না, বিয়োগ করার পর যা থাকতেছে এটা খুব সামান্য না। হুম ঠিক আছে, তার মানে আমার বক্তব্য হচ্ছে S2P ইকুইভ্যালেন্ট টু S1P আমরা এটা ধরে নিতে পারি। ঠিক আছে, S2P S1P ধরে নিতে পারি কখন, যখন আমরা অ্যাড করব। S2P S1P আমরা কি ধরে নিতে পারি, ডি এর সমান ধরে নিতে পারি। ওই যে ফিগারটা খেয়াল করেন, ফিগারটা যদি এঁকে থাকেন ডি এর সমান ধরে নিতে পারি। একই কেস সেম জিনিস কিন্তু আমরা কার ক্ষেত্রে, ওই যে S2P মাইনাস S1P এর ক্ষেত্রে করতে পারতেছি না। ঠিক আছে, দেয়ারফর তাহলে আমার কি থাকতেছে S2P আর S1P আমরা কি পাচ্ছি 2D, এটা D 2D, কিন্তু আমরা কি এখানে কি রাখতেছি S2P মাইনাস S1P সমান 2YD। দ্যাট মিনস আমি যদি এখানে করি S2P S1P সমান কত দাঁড়াচ্ছে 2YD স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এই হচ্ছে কি আমার কি পাথ ডিফারেন্স। এটা আমার কি ডিফারেন্স, ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা দেখেন কিভাবে পার্ট ডিফারেন্সটা বের করে ফেললাম। ঠিক আছে, এখন দেখেন এই যে পার্ট ডিফারেন্সটা স্যার টুটা হবে না উপরে নিচে টু হবে অথবা উপর দুইটা টু কাটা যাবে না স্যার? স্যার টু হ্যাঁ 2D স্যার ওয়াইডি বাই ডি হবে স্যার। ওয়াও স্যার এই ফর্মুলা এখান থেকে আসছে। ঠিক আছে, এই হলে ঘটনাটা এখানে ঘটছে, মানে ইয়ং সাহেব এভাবে ইয়া করছিল আর কি। আচ্ছা এখন পার্ট ডিফারেন্স, এটা হচ্ছে পার্ট ডিফারেন্স। ঠিক আছে, এখন এই যে পার্ট ডিফারেন্সটা আছে, পার্ট ডিফারেন্সটা উনি এইভাবে ক্যালকুলেট করলো। ঠিক আছে, ওই সাইন থিটা কন থিটা কস থিটা না, কারণ কি শুনেন, আপনি যখন রিয়েল লাইফে মেজারমেন্ট করবেন আপনার তো ভাই কি দরকার, স্কেল দরকার, তাই না? হাইপোথেটিক্যাল জিনিসপত্র নিয়ে তো লাভ নেই, এই জন্য আমি অ্যাপ্রোচে আসছি। এখন এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে পার্ট ডিফারেন্সটা খেয়াল করেন, প্রশ্ন এইভাবে আসতে পারে, পার্ট ডিফারেন্সটা যদি সমানুপাতিক ওয়াই, তাই না? ওয়াই যত বাড়বে পার্ট ডিফারেন্স তত বাড়বে, খুব এটা তো বোঝাই যাচ্ছে। এটা আমার হচ্ছে গিয়ে একটা কি আঁকতেছি আমি, এটা পর্দা রাখলাম। সরি এখানে আমার প্রেসার পড়ে গেছে, হ্যাঁ চাপ পড়ে গেছে। চাপ পড়ছে তো, এটা নিতে পারতেছি না, কি করব? দুঃখিত, একটু ঝামেলা হইতেছে এখানে। দুঃখিত, আপনি একটু ওয়েট করেন। স্যার সমস্যা নেই স্যার। আমি একটু ওয়েট করে একটু দেখি। অনেক কিছু পড়ছি মনে হয়, দেখলে না? হ্যাঁ স্যার এই যে আমি তো পড়তে গেছি, এখানে তো আমার ভয় লাগতেছে। আপনারা পড়েন বুঝছেন, নাইলে কিন্তু আপনারা আমি যেহেতু পড়াইছি এগুলো পড়তেছেন না সাথে সাথে নাকি? আচ্ছা এই দাগ যাচ্ছে না, দাগ থাকুক, এটা নিয়ে পারবো না। হ্যাঁ এখন দেখেন একটা জিনিস, হ্যাঁ এখন দেখেন
পার্ট ডিফারেন্স, মানে আমার বক্তব্য হচ্ছে এই যে পার্ট ডিফারেন্স যত বেশি হবে, এখানে লিখি আবার পার্ট ডিফারেন্স পার্ট ডিফারেন্সটা কার সমানুপাতিক? ওয়াই এর সমানুপাতিক, ঠিক আছে? মানে পার্ট ডিফারেন্স যত বেশি হবে ওয়াইটা যত বাড়বে বেশি স্যার। হবে পার্ট ডিফারেন্স তত বেশি হবে, ঠিক আছে? কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে সেটা কি, এটা একটা স্লিট S1 আর একটা স্লিট S2, ঠিক আছে? মাঝখানে আমি এটা নিলাম সি, হ্যাঁ, যেটাকে আমরা বলছি সেন্ট্রাল ফ্রিঞ্জ। সেন্ট্রাল ফ্রিঞ্জ হচ্ছে আচ্ছা, সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে এখন আমি এখানে বলতেছি পার্ট ডিফারেন্সটা এখান থেকে সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে ওয়াই যদি উপরে, খুব বেশি উপরে নেই, তাহলে কি হবে? এখানে এই দুটার মধ্যে পথের পার্থক্য বেড়ে যাবে। বাড়বে স্যার। এটাই বলতেছি এখানে। তো প্রশ্ন এভাবে আসতে পারে যে ইয়ংস ডাবল স্লিটের ক্ষেত্রে প্রমাণ করো যে পার্ট ডিফারেন্সটা ওয়াই এর সমানুপাতিক, অথবা এভাবে আসতে পারে যে পার্ট ডিফারেন্সটা কি, এই যে কি যে ছিদ্র থেকে মাঝখানে যে স্ক্রিনে যে দূরত্ব, হ্যাঁ, তার ব্যস্তানুপাতিক, ঠিক আছে? অথবা পার্ট ডিফারেন্সটা এমনও আসতে পারে, পার্ট ডিফারেন্সটা আসতে পারে কি, ওই যে দুটা ছিদ্রের মাঝখানে যে দূরত্ব তার সমানুপাতিক, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু আমরা একটা প্রশ্ন হইতে পারে, এটা একটা কোশ্চেন হইতে পারে, এটা একটা প্রশ্ন হইতে পারে, এটা একটা প্রশ্ন হইতে পারে, তাই না? তিনটা প্রশ্ন একই জিনিস থেকে, যে সিম্পল জিনিস থেকে আমি তিনটা প্রশ্ন আপনাদেরকে দিতে পারি কিন্তু, হ্যাঁ। তো এটা আপনারা সুন্দর করে আশা করি প্রমাণ করতে পারবেন। তো ওকে, ফাইন। এখানে এখন আমরা পার্ট ডিফারেন্স তো বের করলাম, আমরা এখন 5 মিনিটের ব্রেক দিয়ে এরপর আমরা নেক্সট ক্লাস, আজকের যে নেক্সট ক্লাস। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, আপনি যে আসার 5 মিনিট পরে এসে স্টার্ট করবেন প্রশ্ন, ঠিক আছে? এখন একটু লিখে রাখেন খাতায়, শিওর। ঠিক আছে? তো ওটা এসে আমরা ওই পার্ট ডিফারেন্সটা দিয়ে কিভাবে আমরা ওই যে ওই পি পয়েন্টে, যে পয়েন্টে নিয়ে আমরা কাজ করতেছিলাম, সেই পয়েন্টে আমরা ব্রাইট ফ্রিঞ্জ পাবো না ডার্ক ফ্রিঞ্জ পাবো, সেটা আমরা বের করবো, ঠিক আছে? তো আমরা আর 12টা 15-16 থেকে স্টার্ট করবো না, ডিফারেন্স পর্যন্ত দেখলাম, ঠিক আছে? পার্ট ডিফারেন্সটা কিভাবে বের করতে। এখন আমাদের ওই যে মেইন টার্গেটটা কি ছিল দেখা, মেইন টার্গেটটা স্যার ছিল পি স্যার ডার্ক হবে না না ব্রাইট হবে স্যার, এইটাই স্যার মেইন পয়েন্ট ছিল স্যার। ওকে, আমরা আবার সোর্সটা দিয়ে আবার ড্র করি, মেইন সোর্সটা। এখানে আমার একটা স্লিট, এখানে আরেকটা স্লিট, এই জন্য যেহেতু দুইটা স্লিট, এই জন্য এক্সপেরিমেন্টের নাম হচ্ছে গিয়ে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এখানে আমরা একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে স্ক্রিনের উপরটা পয়েন্ট নিলাম, যেখান থেকে S1 এর দূরত্ব এবং S2 এর দূরত্ব সমান, এটাকে আমরা সেন্ট্রাল ফ্রিঞ্জ। এখানে একটা পয়েন্ট নিয়েছিলাম, পি। আমাদের কাজটা হচ্ছে দেখা যে এই পি পয়েন্টে ব্রাইট ফ্রিঞ্জ নাকি ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয় সেটা। ওকে, তো এখন আমরা দেখলাম যে পার্ট ডিফারেন্সটা কেমন হয়, সে আমরা S1P আর S2P এর মধ্যে পথের পার্থক্য, পাথ ডিফারেন্স মানে পথের পার্থক্য কেমন হয় সেটা দেখলাম। সেটা হচ্ছে y কি, y স্মল ডি স্মল ডি বাই বড় ডি স্যার। আচ্ছা, ক্যাপিটাল ডি, ঠিক আছে? এখন পার্ট ডিফারেন্স যদি আমরা একটা জিনিস স্পষ্টভাবে জানি, পার্ট ডিফারেন্স যদি জিরো হয়, তবে সুপারপজিশন থেকে আমরা কি জানি স্যার? কনস্ট্রাকটিভ সুপারপজিশন হবে স্যার, সুপারপজিশন হবে, ঠিক আছে? মানে জি স্যার। তার মানে ক্রেস্টের উপর ক্রেস্ট পড়বে, আইদার ট্রাফের উপরে ট্রাফ পড়বে, তাই তো? আচ্ছা, তার মানে পার্ট ডিফারেন্স যদি এটা যদি জিরো হয়, যদি if the part difference will be zero, then interference should be FERENCE, কি লিখলাম এটা, interference should be constructive. ওকে, এটা আমাদের যাবে, কনস্ট্রাকটিভ হবে, ভালো কথা, এটা আমার কনস্ট্রাকটিভ হবে। আদার কেস আমাদের ডিস্ট্রাকটিভ হবে। তার মানে কি পার্ট ডিফারেন্স যদি শুধু না হয় অন্য দশাগুলায়। ওকে, তাহলে এখন আসেন আমরা একটু একটু করে বের করি।
তারপরে আমি বলতে যাচ্ছি একটা জিনিস, ধরেন যে একটা জিনিস তো ক্লিয়ার, এগুলো অনেক দেখা যায়, তারপর আবারও দেখাই যে এখান থেকে স্টার্ট করলাম, এই যে একটা ওয়েভ আমি আঁকলাম। এখন এই দুইটার মধ্যে পাথ ডিফারেন্স থাকবে না, শূন্য থাকবে যদি কি হয়, তার একই দশা, এক পয়েন্ট থেকে শুরু হইলো, এখানে শেষ হলো, ঠিক আছে। আবার যদি এমন হয়, আবার যদি এমন হয় যে আরেকটা ওয়েভ, হ্যাঁ, এই যে এখান থেকে স্টার্ট হইলো, এখান থেকে স্টার্ট হইলো এবং সমানভাবে যে চললো, ঠিক আছে, তাহলেও তো তাদের মধ্যে পাথ ডিফারেন্স কত হবে? শূন্য হবে না? আর ডিফারেন্স তো 2π হবে স্যার, কিন্তু ফেজ ডিফারেন্স ফেজ ডিফারেন্স শূন্য হবে, তাই তো? আচ্ছা, জি স্যার। মানে এই যে পাথ ডিফারেন্সটা, হ্যাঁ, শূন্য আমরা ওই সরি কনস্ট্যান্ট ইন্টারফারেন্সটা আমরা কোন কোন শর্ততে পাই, তাই না? দেখেন, যদি ফেজ ডিফারেন্স কোনো ফেজের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য না থাকে, তখন কি পাচ্ছি আমি? কনস্ট্যান্ট পাচ্ছি। আবার যদি 2π এখান থেকে শুরু না করে, এই পয়েন্ট থেকে শুরু না করে যদি আমি এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে শুরু করি, তারপরও আমি কি পাচ্ছি? তাদের মধ্যে কোনো পথের পার্থক্য যেহেতু থাকতেছে না, তার মানে ফেজ ডিফারেন্স ওকে নাকি? জি স্যার, জিরো থাকছে। আচ্ছা, আমি যদি এখান থেকে স্টার্ট করি 6π এগুলোতে পেতে থাকবো, রাইট, আমার এক্স্যাক্টলি আমার এই পয়েন্টটা বলার দরকার ছিল। তো তো আমি বলতে পারি এক নাম্বার যদি আমি এখানে লিখি যে P will be a কি ব্রাইট, খেয়াল করেন এটা কি হবে? ব্রাইট ফ্রিঞ্জ ইফ, কখন? যখন পাথ ডিফারেন্সটা y d/d সমান কত হবে? স্যার 2π। শূন্য হবে, তাই না? ব্রাইট ফ্রিঞ্জ কখন হবে? যখন পাথ ডিফারেন্সটা শূন্য হবে। এরপর আর কি হবে? 2π হবে, 4π, 6π এইভাবে স্যার। স্যার 2 করে বৃদ্ধি পাবে স্যার যখন। দেখেন পাই কেন বলতেছেন? এখান থেকে এটুক পর্যন্ত কটুক, এই যে এখান থেকে এটুক পর্যন্ত, এটা কত? 2π স্যার। ল্যামডা। ও ল্যামডা দিয়ে করলে স্যার, ল্যামডা ঠিক আছে। জি স্যার। তারপরে 2 ল্যামডা। পাই কি বলতেছেন আপনারা? আমি তো দৈর্ঘ্য বের করতেছি, তাই না? ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স না, পথ তো 0 ল্যামডা, 2 ল্যামডা, তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার। 3 ল্যামডা, এভাবে যদি আমি কি n ল্যামডা পর্যন্ত লিখি, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু একটা শর্ত আছে, কি আমার এখানে কি হইতে হবে? nটা কি হইতে হবে? 1 2 3 এটসেট্রা, তাই না? পজিটিভ ইন্টিজার হতে হবে। হ্যাঁ, 1 2 3 নাম্বার অফ ফ্রিঞ্জ ফ্রম সেন্ট্রাল ফ্রিঞ্জ, এটাকে আমরা কি বলবো? নাম্বার অফ ফ্রিঞ্জ, এটাকে মাথায় রাখিয়ে, নাম্বার অফ ফ্রিঞ্জ ফ্রম কোন ফ্রিঞ্জ থেকে? এটা এই ঘটনা ঘটতেছে ফ্রম সেন্ট্রাল ফ্রিঞ্জ, কিন্তু হ্যাঁ, নিচে থেকে না। যা কিছু হিসাব করবেন কোত্থেকে? সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে। এখন তাহলে আমরা y, এখান থেকে আমরা y বের করে ফেলি। y is equal to, দেখেন প্রথমটার জন্য d/2 এটা শূন্য, ঠিক আছে, প্রথমটার জন্য। সেকেন্ডটার জন্য কত হবে? সেকেন্ড শর্তের জন্য ল্যামডা যদি হয়, ডিটা উপরে চলে যাবে, গুণ দেন, আর গুণ দেন, আর স্মল ডিটা নিচে নামবে। ওকে, আচ্ছা, থার্ডটার জন্য সিমিলারলি 2 ল্যামডা d/, স্মল ডি, এভাবে কি আগাইতে কি হবে? শেষ পর্যন্ত সে n ল্যামডা ক্যাপিটাল d/, স্মল ডি, এই তো। জি স্যার। আচ্ছা, মানে এখানে আমার বক্তব্যটা হচ্ছে, যখন ওই y দূরত্বটা যদি এমন হয় 0 হয়, ঠিক আছে, ল্যামডা ক্যাপিটাল d/, স্মল ডি হয়, 2 ল্যামডা ক্যাপিটাল d/, স্মল ডি হয়, এইসব ডিস্টেন্সে আপনি কি পাবেন? এইসব ডিস্টেন্সে আমরা সবসময় কি পাবো? যে y দূরত্ব যে এমন হয়, তাহলে সবসময় আমরা ব্রাইট ফ্রিঞ্জ পাবো ফর শিওর, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে ডার্ক পাওয়ার, এর আরেকটা তো লাগবে আমার, ডার্ক। P will be a dark fringe. P will be a dark fringe if, আচ্ছা, এখন
যদি আমি ধরেন সাপোজ আমি এখান থেকে স্টার্ট করলাম, ঠিক আছে, দেখেন এটা হলো ক্রেস্ট, এটা ট্রাফ। এখন কি বিপরীত দশা মিলিত হইলো না? জি স্যার, জি স্যার, এখন আমরা ডার্ক পাবো। এখন ডার্ক পাবো। এখন যদি বিপরীত দশা মিলিত হইতে হলে আমাকে কোথা থেকে স্টার্ট করতে হয়েছে? ল্যামডা 0 থেকে, ল্যামডা থেকে, নাকি ল্যামডা বাই 2 থেকে? ল্যামডা বাই 2 থেকে স্যার। ল্যামডা বাই 2 থেকে। দ্যাট মিনস ইফ দূরত্বটা হচ্ছে এমন যে y ডি বাই ক্যাপিটাল ডি ইকুয়াল টু ল্যামডা বাই 2, এরপরটা কোনটা হবে? এরপরে ডিসটেন্সটা কোনটা হবে? এটা যদি ল্যামডা বাই 2 হয়, ঠিক আছে, এরপরে কোন 3 ল্যামডা বাই 2 হবে, 5 ল্যামডা বাই 2 হবে, 5 ল্যামডা বাই 2। এভাবে বাড়তে বাড়তে কত হবে? আমার সবসময় আমি কোন কি লিখবো এখানে? 2n minus 1 ল্যামডা বাই 2। এই ঘটনাগুলোতে আমরা কি পাবো? সবসময় ডার্ট পাবো, ঠিক আছে। ডার্ট তো পাবো, তাহলে আমি এখানে y ভ্যালুটা বের করে ফেলি। তো y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? প্রথমটার জন্য কত? উপরে চলে যাবে ল্যামডা ডি বাই 2d, তাই না? আচ্ছা, তাহলে 3 ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2d। এভাবে আগাবো না জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখানে একদম শেষেরটা আমরা কি লিখবো? 2n minus 1, 2n minus 1, তাহলে একবার শেষেরটাকে লিখবো 2n minus 1 ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 স্মল ডি, স্মল ডি, যেখানে n is equal to 1 2 3, এই যে এই জিনিসটাই n is equal to 1 2 3 এটা। তার মানে কি? তার মানে we get, therefore we get alternate, কি পাচ্ছি আমরা? Alternate bright and dark fringes, bright and dark fringes। এর মজার ব্যাপার হচ্ছে জিনিসটা কি এমন, আপনারা কি আমাকে বলতে পারবেন যে এই জিনিসগুলো যে লিখলাম, জিনিসগুলো কি এমন যে এটা ব্রাইট, এরপর ডার্ক, এরপর ব্রাইট, এরপর ডার্ক, জিনিসটা কি এরকম? মানে অল্টারনেট ব্রাইট এন্ড ডার্ক ফ্রিঞ্জেস জিনিসটা কি এরকম নাকি? না স্যার, এটা হচ্ছে ধীরে ধীরে ব্রাইট থেকে ডার্ক হবে, তারপর ডার্ক থেকে ধীরে ধীরে আবার ব্রাইট হবে, এরকম। রাইট, এক্স্যাক্টলি এটাই হবে। তো এরকম অল্টারনেট বলতে অনেকে মনে করে যে, মনে করেন এরকম মনে হয় এক জায়গায় একটু ব্রাইট পেলাম, এরপর অন্ধকার, আবার ব্রাইট, এই জিনিসটা এরকম না কিন্তু। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, এক জায়গায় অনেক আলো কমতে 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 অন্ধকার হবে, আবার বাড়তে আবার আরো একদম বেশি আলোকিত হবে, এই আর কি। ঘটনাটা এইভাবে ঘটে, ঠিক আছে। তো এরকম ব্রাইট, অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ বলতে কিন্তু এটা বুঝেন না যে এখানে অনেক আলো, এরপরে একদম অন্ধকার, আবার অনেক আলো, এই জিনিসটা এরকম না। হ্যাঁ, বোঝা গেল জিনিসটা? জি স্যার। আচ্ছা, তার মানে তাহলে কোন জায়গা থেকে আমরা এই জিনিসটা শুরু করতে পারি? অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে? আমরা তো বলছি সেন্ট্রাল ফ্রিঞ্জ, তার মানে সেন্ট্রাল ফ্রিঞ্জে সিতে আমাদের সবচেয়ে বেশি ব্রাইট হবে ফর শিওর, নাকি? জি স্যার, জি স্যার। এরপরে আমাদের যত উপরে উঠবো, যত নিচে নামবো, একটা কিছু ঘটবে, বাট সিতে আমাদের কি হবে? সবচেয়ে বেশি ব্রাইট হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা, এই সিম্পল কাজটা আপনাদেরকে আমি একটু গ্রাফে দেখাই, তাই কি? তাহলে গ্রাফে দেখলে মনে হয় একটু ক্লিয়ার হবে। গ্রাফটা আমি একটু ওই যে স্ক্রিনটা এভাবে আঁকি না, স্ক্রিনটা এভাবে আঁকছি না, স্ক্রিনের উপরেই তো নাকি যে স্ক্রিন আঁকছি, স্ক্রিনের উপরেই তো আমার আলো অন্ধকার এগুলো তৈরি হবে, নাকি? জি স্যার। এই স্ক্রিনটাকে আমি শোয়াই দিই এইভাবে, ঠিক আছে? জি স্যার। এভাবে আমি করলাম যে এভাবে আমি এটাকে এভাবে দিলাম। আচ্ছা, আর এটাকে এক্সিসটাকে বললাম, আমি মনে করেন আমি বললাম এটা ব্রাইটনেস, আমি জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, আর এটা হচ্ছে ডিস্টেন্স। এক্সিসটাকে আমরা বলতেছি ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে যদি দেখি, মনে করেন সেন্ট্রাল, এটা যদি আমি নিই, ফর শিওর যেখানে আমার কি থাকবে? সবচেয়ে বেশি আলো থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, সবচেয়ে বেশি যদি আলো থাকে, তার মানে এখানে ব্রাইটনেসটা বেশি হবে। যেখানে ধরলাম ব্রাইটনেসটা সি পয়েন্ট যদি এটা ধরি, ব্রাইটনেসটা এখানে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তার মানে আমি বলতে চাচ্ছি
আরে যাই হোক, এটা কিছু আঁকি। ওকে, ঠিক আছে, মানে জিনিসটা এরকম আমি বুঝালাম যে এখানে ব্রাইটনেসটা এই পয়েন্টে ব্রাইটনেসটা সর্বোচ্চ হবে, এই যে সর্বোচ্চ এখানে ব্রাইটনেস হবে, মানে সেই পয়েন্টে সবচেয়ে বেশি ব্রাইট হবে। সেই পয়েন্ট থেকে যত ডান দিকে যাবেন, আপনি খেয়াল করেন, এই আপাতত বাম দিকে বাদ দেন, সেই পয়েন্ট থেকে যত ডান দিকে মানে উপর দিকে উঠবেন আর কি, হ্যাঁ, যত ডান দিকে যাবেন তার মানে কি, ওই যে পর্দায় উপর দিকে উঠতেছেন, ঠিক আছে, যত ডান দিকে যাবেন আপনার দেখো ব্রাইটনেস আস্তে আস্তে কমতেছে না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। কমতে কমতে এই পয়েন্টে এসে আপনার ব্রাইটনেসটা একদম ইয়া হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। ডার্ক হয়ে যাবে, লো হয়ে যাবে। এখন এটা কোন পয়েন্ট বলেন তো? এটাকে আমি কোন পয়েন্ট লিখতে পারি? এটাকে আমি পয়েন্ট লিখতে পারি না? এই যে প্রথম ডার্ক λd/2d লিখতে পারি না এটাকে? বুঝতে পারছেন? এটাই সেই পয়েন্টটা, এখানে আমি ডার্ক পাই দিছি না, জি স্যার। এই যে এটাকে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমার λd/2d। তার মানে এটাও এই নিচেও কি হবে, এটা নিশ্চয়ই এই পাশে এটাও কি হবে λd/2d, মানে এটা হচ্ছে পর্দার নিচে, নেগেটিভ দরকার নেই, ঠিক আছে? ডিসটেন্স তো সেম, কারণ ডিসটেন্স তো নেগেটিভ না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পর্দার নিচে এটা, মানে সেন্ট্রাল ফ্রিঞ্জের নিচে। আচ্ছা, এখন এখানে তার মানে এই যে এই এলাকাটা আমার কি থাকবে, আলোকিত থাকবে, তাই না? হয়তো এখানে বেশি আলো, কিন্তু এখানে কম আলো, কিন্তু আলোকিত তো, একটু কম শুধু আলোকিত। এখানে আপনি আবার কি পাবেন, একদম অন্ধকার পেয়ে গেছেন এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আমার এরপর কি আবার আলোটা আবার বাড়তে থাকবে না, আস্তে 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 বাড়তে থাকবে না? হ্যাঁ স্যার, বাড়তে থাকবে। বাড়তে থাকবে, তাহলে সেটাকে আমি আবার দেখাই। ঠিক আছে, এই পয়েন্টটা, তার মানে কি এই আবার বাড়তে বাড়তে সর্বোচ্চ ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ হবে, সর্বোচ্চ আবার কমতে থাকবে। এই যে পয়েন্টটা যেখানে সর্বোচ্চ হবে সেটা কোন পয়েন্ট হবে বলেন তো, করে কোন পয়েন্ট হবে? সেই যে এটা λd/, প্রথমটা কি সেন্ট্রাল ম্যাক্সিমাম তো 0, তাই না? জি স্যার। y থেকে 0 ডিসটেন্স, এরপর ডিসটেন্স নিশ্চয়ই কোনটা হবে, এটা হবে, এই ডিসটেন্সটা হবে λd/d। λd/d। আমার কথা কি আপনারা যুক্তিটা ধরতে পারছেন? এটা এই জিনিসটা হবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি লিখি, এটা হচ্ছে গিয়ে আমার λd/d। আবার কি হবে, এখান থেকে এই পয়েন্টটা তো সবচেয়ে আলোকিত হবে, আর আস্তে আস্তে আলো কমতে 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 এই পয়েন্টে আমার কি হবে, আবার কি হবে, এটা ডিম হয়ে যাবে আলোটা। সেটা কোন পয়েন্টটা হবে? এটা যদি 3λ। ভেরি গুড, 3λd/2d। এই ঘটনাটা আরো ঘটতে থাকবে। সিমিলারলি এই ঘটনাটা এখানেও ঘটবে নাকি? সিমিলারলি এই ঘটনাটা এখানেও ঘটবে না? জি স্যার, দুই পাশে একই রকম ঘটবে। সেম ঘটবে। তাহলে এটা কি হবে, এটা হবে আমার λd/d, আর এটা হবে কত, 3λd/2d। ক্লিয়ার হয়েছেন আপনারা জিনিসটা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রাফ, ব্রাইটনেস ডিসটেন্স গ্রাফ অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ। আমি এখানে লিখি ব্রাইটনেস ভার্সেস ডিসটেন্স গ্রাফ ফর ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জ। ওকে, গেল, এটা আমার গেল। আচ্ছা, তো এখান থেকে আসে না আমরা আসলে এই যে ব্রাইট এর উইডথটা, যে ব্রাইট এর উপর জন্য ব্রাইটনেস, হ্যাঁ, আর ব্রাইটনেস আর কত পর্যন্ত ডার্কনেস আছে, ওই উইডথটা, ওই মানে ওই একটা দৈর্ঘ্যটা বা উইডথ বলি এটাকে, এটা আমরা একটু বের করি। আচ্ছা, এখানে খেয়াল করেন উইডথ অফ ব্রাইট ফ্রিঞ্জ, আমি যদি এখানে লিখি, এটা এই গ্রাফটাকে আমরা এখন কাজে লাগাবো। গ্রাফটাকে একটু উপরে উঠাই, আমি যদি এখানে লিখি, যেখানে লিখতে চাই আমি width of আমি যদি লিখি width of fringe, width of bright fringe, width of bright fringe যদি লিখি width, হ্যাঁ, এটাকে আমরা বলবো, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে w, কি নাম দেব, wb দি,
ঠিক আছে, WBD ব্রাইট ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জের উইডথ, হ্যাঁ সেটা কতটুকু বলেন তো? স্যার ল্যামডা ডি বাই 2d থেকে আবার ওই পাশে ল্যামডা এর পর্যন্ত, মানে দুইটা ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব পর্যন্ত, তাই না? হ্যাঁ এটাকে আমরা বলবো কি, ল্যামডা বি নাকি? দ্য ডিসটেন্স বিটুইন টু কনজিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জ। ডার্ক কনজিকিউটিভ কিন্তু একটা ডার্ক এরপরে আরেকটা ডার্ক পাওয়া পর্যন্ত যে দূরত্ব, সেটা যে মাঝখানে যে ডিসটেন্স, এটাকে আমরা কি বলবো? উইডথ অফ ব্রাইট ফ্রিঞ্জ। কথা বোঝা গেল? কনজিকিউটিভ শব্দের মানে কিন্তু এটা, দ্য ডিসটেন্স between two consecutive dark fringe, ব্রাইট না কিন্তু ডার্ক বের করতেছি কি ব্রাইট ফ্রিঞ্জের উইডথ, কিন্তু ডিসটেন্স নিচে কোনটা? দ্য ডিসটেন্স বিটুইন টু কনজিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জেস। ঠিক আছে, আচ্ছা তার মানে এটা কিভাবে বের করব? মনে করেন আমি যদি ওয়াই বের করতে চাই, সেটা আমরা কি হবে, দুটা ডিসটেন্স যদি বের করতে চাই, কিভাবে বের করবো বলেন তো? একটা এখানে ডার্ক, আবার এখানে ডার্ক, তাই না? এখানে ডার্ক, এখানে ডার্ক, সেটা কি হবে? তাহলে ওই দুইটা যোগ করলে তো হচ্ছে স্যার। যোগ করবো না, এটা থেকে এটা বিয়োগ দিব। মনে করেন অষ্টম এর আগেরটা সপ্তম, এই দুটা মাঝখানে দূরত্বটা তাহলে দুইটার মধ্যে বিয়োগ দিতে হবে স্যার। ঠিক আছে, তো অষ্টম তো আমরা জানি না কোনটা অষ্টম কোনটা সপ্তম, তো আমরা একটু জানি যে এন তমটা, তাই না? একটু জানি না? তো ডার্কের ক্ষেত্রে মনে করেন সবচেয়ে শেষেরটা কত হয় ডার্কের ক্ষেত্রে? ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে সবচেয়ে শেষেরটা কত হয়? এখানে দেখেন, ভুলে গেছেন মুহূর্তে। এই যে ডার্কের ক্ষেত্রে সবচেয়ে শেষেরটা কত হয়? 2n - 1 lambda d by 2d না? জি স্যার। আচ্ছা, তো এটা আমরা এগুলা না নিয়ে আমরা জেনারেল কেস ধরতেছি আর কি, এই জন্য সবচেয়ে শেষেরটা নিচ্ছি। 2n - 1 lambda d by 2d। এর আগেরটা কত হবে? হ্যাঁ, এর আগেরটা কত হবে? এর আগেরটা হবে স্যার 2n - 2, এরকম কিছু একটা হবে, মানে 2n - 1 এর আগেরটা, তাই তো? জি স্যার 2n - 2 lambda d by 2d হবে। হয়ে গেল, তাই না? আচ্ছা, তো এটা থেকে যদি এর আগেরটা বিয়োগ দিই, তো মাঝখানে যে ডিসটেন্সটা সেটাই কি আমার ওটা পর্যন্ত ব্রাইট থাকবে, জি তাই না? জি স্যার। এক্স্যাক্টলি এটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। সরি, এটা হয়ে গেল। তাহলে আমি এখানে লিখি, একটা কাজ করি, একদম যদি আমি শেষেরটা লিখি, মনে করেন ওয়াই এন তমটা লিখলাম, মাইনাস যদি ওয়াই এর আগেরটা লিখি, ওয়াই এন - 1টা লিখি। বুঝতে পারছেন সূত্র না আমি বুঝাইলাম আর কি। ওয়াই আমরা ব্রাইট ফ্রিঞ্জ বের করতেছি, ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে দেখলাম কি দুটা ডার্ক ফ্রিঞ্জের মাঝখানে যে দূরত্বটা, ওটাকে আমরা বলবো ব্রাইট ফ্রিঞ্জের উইডথটা। তো একটা একদম শেষের যে ব্রাইট ডার্ক ফ্রিঞ্জ, সেটা দেখলাম যে ওয়াই এন তম ডার্ক ফ্রিঞ্জ বিয়োগ এর আগেরটা, এন তম আগেরটা কত? যদি 100তম হয়, এর আগেরটা কত? 99, এই জন্য n - 1 করলাম। আচ্ছা, তো ওয়াই এন্ড একদম ওয়াই এর মানে ডার্ক ফ্রিঞ্জের সবচেয়ে এটা হচ্ছে, এটাকে দেখলাম আমরা 2n - 1 lambda d বাই কত? 2d মাইনাস এর আগেরটা যদি আমরা করি 2n - 1 -1 নাকি? খুব ইজি না জিনিসটা? জি স্যার। এটা হবে lambda d বাই 2d। তাহলে কত করলাম এখানে? 2n মাইনাসে মাইনাসে কত হয় বলে? +2 নাকি? না স্যার, এটা তো মাল্টিপ্লিকেশন হচ্ছে না, এটা 2n - 2 হবে। তাহলে কি ওই যে মাইনাসটা আমরা বন্ধনের পরে না দিয়ে ভেতরে মনে হয় দিতে? হ্যালো স্যার,
স্যার হ্যালো হ্যাঁ, হ্যালো। জি স্যার আচ্ছা, আমি স্যার। একটা ফোন আসছিল তো হঠাৎ করে, তোমাদেরকে না বলেই একটু ধরতে হয়েছে। হ্যাঁ, সরি ওর জন্য। আচ্ছা দেখো, ওই যে কোথায় জানি ছিলাম, এটা কি লিখছি আমি উল্টা কোথায়, ও এখানে না, এখানে 2n কি লিখছি? ধুর, স্যার এই মাইনাসটা বন্ধনীর বাইরে না দিয়ে -1 কি বন্ধনীর ভেতরে হতো না? কোনটা কোনটা কোনটা? এই যে উপরেরটা স্যার। এটা জি স্যার, এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে -1টা দিলাম, এটার কথা বলছিলাম। না, এটা তো ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ভুল হয়েছে একটা। স্যার অ্যাকচুয়াল জিনিস তো আমাদের n, মানে আমরা তো হুম, n ক্যালকুলেট করছি। n তাহলে 2n-1 হবে, তাই না? -1, এটা জি বলতে স্যার, চাচ্ছ না? জি স্যার, জি স্যার, মানে টোটাল হবে 2n-2 আসবে আর কি। 2 আসবে, তারপরে আমি ভেঙে ভেঙে দেখাই দিছি আর কি, বুঝছো? এই যে এখানে হবে জিনিসটা অ্যাকচুয়ালি, তাই না? এবার হবে 2n-1 -1, এবার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে জিনিসটা কতটা হচ্ছে? 2n-2 -1, ঠিক আছে। আচ্ছা, শেষ পর্যন্ত তাহলে আমার কি দাঁড়ায়, এখান থেকে তোমরা বিয়োগ টিয়োগ করো। টু এন মাইনাস ওয়ান ওইটা কাটা যায়, দেন রেজাল্ট আসে ল্যামডা d/2d। হ্যাঁ, এটাই থাকবে, মানে ল্যামডা থাকতেছে আমার কত, ল্যামডা d/d ওয়াই, তাই না? ওয়াই না, এখন ওয়াই না বলে এটাকে আমি স্যার ল্যামডা d/2d, হুম ল্যামডা d/2d। না, 2d কেন হবে? 2 কাটা যাবে তো এখানে, মানে এখান থেকে এটা 2 পার্ট 2n থাকবে। হ্যাঁ, হ্যাঁ একটু না এখান থেকে এর নিচে ডিটা কাটাকাটি যাবে। তো এটাকে আমি রেদার এখন দেয়ারফর এই ওয়াইটাকে আমি বলি ডাব্লিউ ভি বলি, ঠিক আছে। তো ব্রাইট ফ্রিঞ্জের উইডথটা হচ্ছে ল্যামডা ডি বাই স্মল ডি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কার ব্রাইট ফ্রিঞ্জের উইডথ অফ ব্রাইট ফ্রিঞ্জ। ব্রাইট ফ্রিঞ্জেস। সিমিলারলি যদি তোমাদেরকে বলি যে ইয়া বের করো, আমি একটু ওয়েট করি এবং বলি যে সিমিলারলি উইডথ অফ ডার্ক ফিন্স। ডার্ক ফ্রিঞ্জ। স্যার এটা তো কোনো উইডথই নাই, তাই না? স্যার এটার কোনো উইডথ আছে? আসছে তো স্যার, এটারও হবে স্যার। ওই সিমিলারলি এটা মানে তুমি আগের প্রসেসেই হবে স্যার। একটা ভালো প্রশ্ন করছো যে আসলে এরা তো মার্চ করতেছে, তাহলে ওয়েট থাকবে কিনা। হ্যাঁ, ওই যে যতটুকু পর্যন্ত তুমি একদম সেন্ট্রাল ওই যে ইয়া পাবা, আগের মতোই করতে হবে আর কি আমাদের। মানে আমরা এখানে আমি তোমাদের এটা, হ্যাঁ এটা ভালো জিনিস জিজ্ঞেস করছো, যেখানে তো কোনো আসলে ওয়েট যেই নেই না, জিনিসটা এমন না। ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জ, ডিস্টেন্স বিটুইন the distance between two consecutive bright fringe, ঠিক আছে। এই দুটা কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জের মাঝখানে যে দূরত্ব, ওটাকে আমরা বলবো ডার্ক ফ্রিঞ্জের উইডথ, এটাকে আমরা বলবো ডাব্লিউডি মানে হচ্ছে কি একদম শেষেরটা ব্রাইট ফ্রিঞ্জের এর আগেরটা, ঠিক আছে। তো একদম শেষেরটা কত, এন ল্যামডা ডি বাই স্মল ডি মাইনাস এর আগেরটা কত হবে, n-1 n-1 lambda d
বাই ডি। ডি ল্যামডা ক্যাপিটাল ডি বা স্মল ডি ভাই বলতে হবে। আচ্ছা, স্যার এটা ক্রেস পয়েন্ট গুলো না স্যার? এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি এখানে? দেখো, বিয়োগ করলে ল্যামডা ডি বাই ডি, ল্যামডা ডি বাই ল্যামডা ক্যাপিটাল ডি বা স্মল ডি পাচ্ছি। এটা হচ্ছে কি আমার কি ডার্ক ফ্রিঞ্জের উইডথ। খেয়াল করে দেখো, ব্রাইট ফ্রিঞ্জ এবং ডার্ক ফ্রিঞ্জ দুইটা কি উইডথ কিন্তু সেম আসতেছে আমার, ঠিক আছে? তো ইয়ং এক্সপেরিমেন্ট থেকে আমরা এইভাবে কি করতে পারি যে মানে উনি যেটা এক্সপেরিমেন্টে আসছিল যে একটা নির্দিষ্ট দূরত্ব পরপরই তোমার কি হচ্ছে এই ঘটনাগুলা, এই জন্য অল্টারনেট বলতেছে সে, ঠিক আছে? নির্দিষ্ট ধরো এখান থেকে যদি আমি 1 সেন্টিমিটার পর্যন্ত এই ঘটনাগুলা, সে আসলে তো 1 মিটার ছিল আর স্লিটের দূরত্ব ছিল 1 মিলিমিটার। সে কি করছে, সেন্টার ফ্রেন্স থেকে যে দূরত্ব পর্যন্ত সে তুমি একদম ব্রাইট জিনিস পাচ্ছ, এরপর আস্তে আস্তে ডিম হইতে হইতে ওই ডিমিং ব্যাপারটাও কিন্তু কি হবে, সেম ডিস্টেন্সের হবে। এরপর তুমি আবার আগের মধ্যে উজ্জ্বল পাইতে হইলে তোমাকে ওই ডিস্টেন্স পর্যন্ত যেতে হবে, এরকম আর কি জিনিসটা। তো ইয়ং এক্সপেরিমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে যে তুমি তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে তোমরা ফ্রিঞ্জের যে উইডথ, ডার্ক এবং ব্রাইটের যে উইডথ WB এবং WD এটা বের করে দেখাও। অথবা আসতে পারে যে প্রমাণ করো যে ইয়ং এক্সপেরিমেন্টে ডার্ক ফ্রিঞ্জের যে উইডথ হয় সেটা কিসের, যে লাইটটা আমরা ইউজ করব তার ওয়েভলেন্থের সমানুপাতিক হয়। আমি বলতে চাচ্ছি WD সমানুপাতিক ল্যামডা। কথা কি বুঝতে পারছো? বুঝেছি স্যার। আচ্ছা, এরকম যদি এখন আমি যদি প্রশ্ন আরেকটু ঘুরাই দিই, অ্যানসারটা কিভাবে দিব এরকম হলে? ওই যে প্রশ্নের উপর ডিপেন্ড করবে। যদি মার্কস বেশি দিই তাহলে প্রথম থেকে শুরু করবা, আর যদি মার্কস কম দিই তাহলে তোমাদের কোনো একটা সাফিসিয়েন্ট জায়গা থেকে স্টার্ট করতে হবে। ধরো যে 3 মার্ক দিই, নিশ্চয়ই তুমি একদম আজকের ক্লাস যেখান থেকে শুরু করছো ওখান থেকে শুরু করবা না, তাই না? তখন তোমরা কি করবে, পার্ট ডিফারেন্স ওয়াইজ ইকুয়াল টু এত জেনেই শুরু করবা যে এটা জানি আমরা, ওখান থেকে শুরু করবা যত সংক্ষেপে দেওয়া যায়, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, এখন ধরো প্রশ্নটা আরেকভাবে তো আমি দিতে পারি যে তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা এই যে ইয়ং ডাবল স্লিটে আমি একটা লাইট ইউজ করছি, এটা হচ্ছে রেড লাইট, আর একটা ইউজ করছি ব্লু লাইট। তোমরা আমাকে বলো তো কোন কোন লাইটটার ফ্রিঞ্জের উইডথ এটা বড় হবে? বা এরকম অনেক ঘুরে বড় হবে, রেড বড় হবে, রেডের বড় হবে। কারণটা কি? ওয়েভলেন্থ বড়, রেডের ওয়েভলেন্থ, রেডের যে ওয়েভলেন্থ এটা কি ব্লু এর ওয়েভলেন্থ থেকে বড়। যেহেতু ওয়েভলেন্থটা এটা বড়, এই জন্য সমানুপাতিক, যেহেতু এটার ফ্রিঞ্জ উইডথটা বড়, ঠিক আছে? আচ্ছা, এরকম যদি বা 2-1 মার্কে একটা প্রশ্ন দিতে পারি যে কেন ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে হলুদ আলোর চেয়ে সবুজ আলোর ফ্রিঞ্জ গুলা বড় হয়, দেখতে বড় হয় বা বড় আসে, তাই না? তখন তোমরা কি করবা? এই যে এইগুলা, যেহেতু এটা WD is inversely proportional to D, মানে এটা বলে এখান থেকে ব্যাখ্যা করতে হবে, তাই না? হ্যাঁ। কিছু সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু অনেক সময় বড় প্রশ্ন না দিও, সুন্দর সুন্দর ছোট ছোট প্রশ্ন দেওয়া যায় কনসেপচুয়াল, যেখানে মুখস্থ কিছু ঝামেলা নাই। তো আশা করি যারা আজকে ক্লাসটা মানে বুঝতে পারছো। তো এই প্রশ্নগুলো আমি দিব, কিন্তু আমি ধরনের প্রশ্ন দিই, মডারেশন হইলে চেঞ্জ হইলে হইতে পারে। তো বড় বড় প্রশ্ন দেওয়া হচ্ছে, আমি এগুলো প্রেফার করি আর কি। ছোট ছোট 2-1 মার্কের প্রশ্ন তোমাদেরও টায়ার্ড লাগলো না, মুখস্থ করতে হইলো না, আরামে করলে আর কি। কিন্তু দিন শেষে যেটা দেখি আমি খাতায় খুব বাজে অবস্থা দেখি যে খুবই বাজে ভাবে লিখতেছে, খুব খারাপ লাগে আর কি তখন। এক্সেপ্ট 2-1 বাদ দিয়ে ম্যাক্সিমাম অবস্থা খুবই খারাপ থাকে। আচ্ছা, এখন একটা শেষে যে আজকে এটা শেষ করতে চাবো সেটা হচ্ছে গিয়ে কন্ডিশনস টু গেট এ ক্লিয়ার ইন্টারফারেন্স ফ্রিঞ্জ প্যাটার্ন। কোনো কন্ডিশন আছে কিনা? conditions to get a clear
ফ্রিঞ্জ প্যাটার্ন, ঠিক আছে? মানে আমি একটা ক্লিয়ার ইন্টারফারেন্স ফ্রিঞ্জ প্যাটার্ন চাচ্ছি, এর জন্য কোনো কন্ডিশনস আছে কিনা? আছে, হ্যাঁ। এক, প্রথমটা হচ্ছে গিয়ে লাইট শুড বি, যেটা আগে বলেছিলাম, লাইট শুড বি মনোক্রোম্যাটিক। এটা অবশ্যই হতে হবে, ঠিক আছে? তুমি একটা যদি ক্লিয়ার ইন্টারফারেন্স ফ্রিঞ্জ প্যাটার্ন পেতে চাও, তোমাকে লাইটটা অবশ্যই মনোক্রোম্যাটিক হতে হবে। এটা এক্সপ্লেইন করতে হবে। প্লিজ এক্সপ্লেইন, প্লিজ। আমি আপনাদের কাছ থেকে এক্সপ্লেনেশনটা চাই, ঠিক আছে? আচ্ছা, দুই, আর কি কন্ডিশন থাকতে পারে? সোর্স শুড বি কোহেরেন্ট এন্ড দেয়ার উইডথ should be equal so that we get a better contrast. Source, যে সোর্সটা আমরা ইউজ করব, সোর্স শুড বি কোহেরেন্ট। হ্যাঁ, কি হবে? সোর্সটা অবশ্যই কোহেরেন্ট হইতে হবে, এগুলো তো আমরা আগেই পড়িয়ে নিয়েছিলাম। এন্ড দেয়ার উইডথ, and their width should be width টা কেমন হয়ে যাবে? Their source should be coherent and their width should be Equal, sir. equal হতে হবে, তাই না? জি স্যার। so that আমরা কি করি জানো? আমরা we get a better contrast পাই। না হলে ধরেন A প্লাস কন্ট্রাস্ট যদি ছবি তোলার সময় তো বুঝেন যে কন্ট্রাস্টের প্রবলেম হলে তো আসলে আলটিমেটলি আমাদের ছবিটা ভালো আসে না। তিন নাম্বার আর কিছু আছে? স্মল ডি শুড বি নাইদার very small or nor very large. So we should use small d. It is better to use by এটা লিখি, it is better to use by we should use small d. যেটা যে মানে দুটো স্ক্রিনের মাঝখানের দূরত্বটা অবশ্যই অনেক ছোট হইতে হবে, ঠিক আছে? না হলে কি হবে? আমরা এই ক্লিয়ার ইন্টারফারেন্স ফ্রিঞ্জ প্যাটার্নটা পাবো না, ঠিক আছে? এটা হচ্ছে ইয়ং এক্সপেরিমেন্ট থেকে, ইয়ং এর নিজের যে সাজেশন সেটা। এখন আপনারা আমাকে বলেন যে লাইট শুড বি মনোক্রোম্যাটিক, এই জিনিসটা কেন? স্যার, এটার কারণ হতে পারে একটা, যে ওই যে প্রথম থেকে যে আমরা অ্যাপ্রক্সিমেশন করে আসতেছি যে S2P প্লাস S1P ইজ মানে নেগলিজেবল, ওয়াই শুড বি স্মল। আর যখন ওইটা ডিফ্রেক্ট হয়, মানে আই মিন আমি আপনি বলেন, আপনি যে কোনো একটা কালার ইউজ না করে একটা কাজ করেন, আপনি মনে করেন সাদা কালার মিক্সচার কালার ইউজ করেন, তখন কি ঘটনা ঘটবে? তাহলে তো স্যার তরঙ্গ দৈর্ঘ্য স্যার বিভিন্ন হবে স্যার, আর এই জায়গায় তো স্যার তরঙ্গ দৈর্ঘ্য একই তরঙ্গ দৈর্ঘ্য হওয়া লাগবে স্যার। একই রঙের প্রবলেমটা কি হবে? বুঝলাম তো, প্রবলেমটা কি হবে? স্যার প্রবলেমটা হবে যে তাহলে স্যার কোহেরেন্স হবে না স্যার। শুড বি স্মল। আমরা স্যার পরস্পর ডার্ক এবং ব্রাইট না পেয়ে তখন দেখা গেল যে ওই একটা পট্টি পেয়ে যাচ্ছি, বর্ণালী পাবো, এরকম, এটাই প্রবলেম হবে। জি স্যার। ভিজিবল হবে না আই গেস মনোক্রোমেটিক ছাড়া। মনে করেন এমন, আমি আরেকটু ফিজিক্যাল একটা উদাহরণ দিই। মনে করেন আপনি হোয়াইট ইউজ করলেন, ঠিক আছে? সাপোজ হোয়াইট ইউজ করলেন, এখন মনে করেন আমি ফ্রিঞ্জ, আচ্ছা, হোয়াইটের মধ্যে কি আছে? আমার রেড থাকতে পারে না? জি স্যার, রেড ব্লু 7টা রঙের স্যার বর্ণালী স্যার। আবার রেড হইতে পারে, ব্লু হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন এমন তো হতে পারে যে রেডটা আমার থার্ড ফ্রিঞ্জ তৈরি করলো, ঠিক আছে? হ্যাঁ, থার্ড ফ্রিঞ্জ তৈরি করলো, মনে করেন থার্ড ফ্রিঞ্জ তৈরি করলো ঠিক 12 সেন্টিমিটার উপরে বা কিছু একটা, 12 মিলিমিটার, ঠিক আছে? ব্লু তো বিলো, তাই না? তাহলে এটার ফোর্থ ফ্রিঞ্জ সেটাও 12, কারণ একটা মনে করেন এটার ওয়েভলেন্থ মনে করেন সাপোজ 4, এটা 3, তাহলে এটা 3 4 এটাও 12, এটাও 3 4 এটাও 12, তাই না?
জি স্যার। তাহলে আপনি আলাদা করবেন কোনটা, কিভাবে কি? কারণ আপনি একটা ভুল মেসেজ পাবেন না। জি স্যার, কারণ ওয়েবলেন্থ তো সমান না স্যার। দেখেন মানে এটা যদি 4 এটা 3, তো থার্ড ফ্রেম যেখানে তৈরি করবে এটা ফোর্থ ফ্রেম একই জায়গায় তৈরি করতেছে, তাহলে এটা কি হবে? যদি মানে এটা আপনি তো এটাকে আলাদাই করতে পারতেছেন না। জি স্যার, এলোমেলো একটা পজিশন রয়েছে তার। এটা একটা প্রবলেম। তো এই জন্য আমরা সবসময় মনোক্রোমেটিক লাইট ইউজ করি। এই প্রবলেমটা যেন যার ফ্রেমস তৈরি হইতেছে যেন সেই থাকে ওখানে, আর কোনো লাইট যেন না থাকে, আর কোনো ঝামেলা যেন আমরা আমাদের পোহাইতে না হয়, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো তো আজকে তো পর্যন্তই থাকুক নাকি? জি স্যার। জি স্যার। আজকে তো পর্যন্ত থাকুক। হ্যাঁ, ভালোই লাগতেছিল। থাকুক আজকে তো পর্যন্ত। তো আমরা নেক্সট ক্লাসে আমরা ডিফ্রাকশন শুরু করবো না, একটা প্রবলেম আপনাদেরকে দিয়ে ডিফ্রাকশন শুরু করবো না। তো খুব কি টায়ার্ড লাগতেছে? খুব বেশি টায়ার্ড তো বুঝতেছি না অনেকে। স্যার আমরা এর থেকেও বেশি ক্লাস করি স্যার, ত্রিপলি ক্লাস স্যার। কালকে কে জানি বললো টায়ার্ড লাগে। আপনার ক্লাসটা এতটা বোরিং লাগে না স্যার, অলওয়েজ কনসেন্ট্রেশনে। না 2 আওয়ার্স ক্লাস তো খুবই নর্মাল, তাই না? তো বলতে যে টায়ার্ড লাগে জি স্যার। খুবই নর্মাল। স্যার একজন বলছে স্যার, একজনের জন্য স্যার আমরা সবাই তো স্যার ইয়ে করতে। স্যার আপনি 80% লোক যে কথা বলবে স্যার আপনি সেটাতে বিলিভ করবেন স্যার। তুমি খুবই বোরিং জানো লেমন, তুমি খুবই বোরিং। বুঝলি কেমন স্যার একজনের জন্য, স্যার একজনের জন্য স্যার সবাইকে স্যার আপনি আমি বলছি যে ফাইন সবই ঠিক আছে, আমি বলছি তুমি খুবই বোরিং জানো। কি বল, আমি অনেক সময় তোমার কাছে বুঝি না। এনিওয়ে থ্যাংক ইউ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। জানি আসলে ফিজিক্স অলওয়েজ মানে খুবই আসলে চমকপ্রদ কিছু না, তারপরেও ধৈর্য ধরে যে আপনারা ক্লাস করেন শুনেন, ইভেন এত বড় লম্বা বিরতির পরেও যে মানে ওয়ান্ডারিং 26 পার্টিসিপেন্ট এখনো আছেন, আপনারা ধৈর্য ধরে ক্লাস করছেন। তো ঘাবড়ানোর কিছু নাই। আমি একটু গ্যাপ দিয়ে আবারও হয়তো বা কিছুদিন আবার গ্যাপ দিব, আবার স্টার্ট করব। তো ইনশাল্লাহ দিন শেষে খারাপ কিছু হবে না। তো আপনারা, কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকলো যে আমি যা পড়াচ্ছি কেউ অতবার নোট টোট করে পড়তেছেন আশা করি বই টই থেকে, বা আমি তো মাঝে মাঝে বলেও দিই কি ধরনের প্রশ্ন দিতে পারি। তো আমি যখন অ্যাসাইনমেন্টটা দিব তখন আপনারা প্রশ্নটা টোটালি বুঝতে পারবেন যে আসলে আমার কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে, ঠিক আছে? তো ভালো থাকেন। আমরা অন্যান্য প্রত্যেকটা স্যারেরই হয়তো দুই একটা পরীক্ষা দিছি, কারো অ্যাসাইনমেন্ট দিছি, কিন্তু আপনার এখনো কিছু দেয়নি। তো আসলে আপনি কি ধরনের কোশ্চেন করেন? শর্ট কোশ্চেন? প্রশ্ন একদম সোজা ভাই, এটা নিয়ে তার টেনশনের কিছু নাই। এটা বোঝার জন্য অন্তত একটা কোশ্চেন আমাদের দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা করব যে একটা অ্যাসাইনমেন্ট যেটা দিব, অ্যাসাইনমেন্টটাই হবে আপনাদের ফাইনালের কোশ্চেন প্যাটার্ন আর কি। তো আমি আর বেশি ঝামেলা করি না। স্যার আমাদের ফাইনালের কোশ্চেন কি আপনি করবেন নাকি আর কোনো স্যারই করবে? আমি করব, টেনশন নাই। ঠিক আছে স্যার, তাহলে টেনশন নাই, কোনো টেনশন নাই। পড়তে হবে, আপনারা যেটা পড়তে হবে, টেনশন নাই। আর বাকি টেনশন আমার। ওকে, ভালো থাকেন। আমাদের সামনে আমরা আরো বাকি আছে, অপটিক্স এর ডিফ্রাকশন পড়বো, তারপরে থিন ফিল্ম পড়বো, এগুলো পরে ডিফ্রাকশন অপটিক্স শেষ করবো, এরপর আমাদের থার্মোডাইনামিক্স শুরু করতে হবে, ঠিক আছে? জি স্যার। একটু তো বুঝতেছেন যে 16 জানুয়ারি পর্যন্ত আপনাদের বন্ধ, এরপর পরীক্ষা কবে শুরু হবে? যদি 17 তারিখ খুলে তাও তো আপনাদের 2-3 সপ্তাহ সময় দিবে, সময় আছে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে ফেব্রুয়ারির আগে তো হবে না, ফেব্রুয়ারির পরে হয়তো মার্চেও হতে পারে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে করে আগাই, প্রবলেম নাই। তো শেষ হয়ে আপনাদের অনেক সময় পাবেন পড়া কমপ্লিট করার। তো নেক্সট উইকে আপনাদের অ্যাসাইনমেন্ট দিব এবং খুবই শর্ট টাইম দিব, মেবি এমন হইতে পারে একদিন, ঠিক আছে? তো এখন থেকে আপনারা ইয়ে করেন, রিভাইজ করতে থাকেন আমি যা পড়াইছি। ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম।